আমাদের আজকের গল্প গঙ্গার ধারে মৃতদেহ। গল্পটি নেওয়া হয়েছে শ্রী প্রিয়নাথ মুখোপাধ্যায়ের লেখা দারোগার দপ্তর থেকে। গল্প পাঠে রয়েছে শুভ, শুভম, রাজ চট্টোপাধ্যায়, দেবস্মিতা, প্রীতম এবং আমি অপূর্ব। পোস্টার ডিজাইন করেছে কৌশিক। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এই রকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। কখন পাওয়া গেছে? আশেপাশের লোকেরা তো বেশ কিছুক্ষণ আগে মৃতদেহটা দেখতে পায়। জলে ভাসতে ভাসতে ঘাটের পাড়ের কাছে এসে গিয়েছিল। তাই দেখে এখানে স্নান করতে আসা কয়েকজন সাহস করে এগিয়ে গিয়ে লাঠি দিয়ে টানতে টানতে এনেছে। বুঝতেই পারছেন থানা পুলিশের ব্যাপার, কেউ সহজে আঁক বাড়িয়ে হাত দিতে সাহস পায়নি। তাতে ভালোই হয়েছে, কারণ আগ বাড়িয়ে হাত দিতে গেলে তাতে আমাদেরই সমস্যা হতে পারত। কিন্তু মৃতদেহ জলে ফুলে গেছে এমনভাবে যে কোনোভাবে তো শনাক্ত হবে বলে মনে হয় না। কিন্তু এ তো আত্মহত্যা বলে মনে হচ্ছে। একজন মহিলার জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা। ব্যাপারটা অন্য কিছু হতে পারে বলে তো মনে হয় না। তাছাড়া বাইরে থেকে দেখে যতটা মনে হলো, আঘাতের কোনো চিহ্ন নেই। শ্বাসরোধ করে যদি খুন করা হয় তাহলে তো সেটা আলাদা ব্যাপার। আর একটা ব্যাপার কিন্তু আপনি ভুলে যাচ্ছেন, বিষক্রিয়া। তাই মৃতদেহ দেখে শুধু শুধু এখন কিছু আন্দাজ না করে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিন। দেহের অবস্থা যা হয়েছে তাতে পোস্টমর্টম করে আর কোনো কিছু খুঁজে পাওয়া যাবে বলে তো মনে হয় না। তবু পাঠাতেই হবে, রুলস ইজ রুলস। আমি একটু সামনে গিয়ে মৃতদেহটা ভালো করে দেখলাম। একজন 40 বা তার থেকে বেশি বয়সেরই এক মহিলার মৃতদেহ বলে মনে হলো। অন্তত ফুলে ওঠা মৃতদেহটা দেখে এইটুকুই আন্দাজ করা যায়। দুটো চোখ অদ্ভুতভাবে খোলা, ফ্যাকাশে হয়ে বাইরের দিকে তাকিয়ে রয়েছে তার দুটো চোখ। তাছাড়া গায়ের রং একদম সাদা হয়ে এসেছে। মৃত্যু কবে হয়েছে তা কিন্তু বোঝা যায় না, তবে কম করে 4-5 দিন তো হবেই। একটা দুর্গন্ধ চারপাশে ছড়িয়ে গেছে। ভদ্রমহিলার গলায় কিন্তু একটা রূপোর সরু হাড় ছিল বলে মনে হলো। অবাক হলাম। গলায় কিছু না থাকাটাই স্বাভাবিক, কারণ এটা যদি খুন হয়ে থাকে তাহলে অপরাধী চেনটি নেয়নি কেন? এবং এখানে মৃতদেহ যারা দেখতে পেয়েছে তারাও বা খুলে নেওয়ার চেষ্টা করেনি কেন? তাছাড়া হাতে একটি আংটিও রয়েছে দেখা গেল। তবে আংটি খুলে নেওয়াটা খুব একটা সহজ ব্যাপার নয়। ফুলে ওঠায় হাতের আংটিটি আঙুলের চারপাশে চেপে বসে গিয়েছে। মাঝারি আকারের চেহারা, আর খুব একটা ভালো কিছু বোঝা গেল না। পরনের পোশাক জলে ভিজে এলোমেলো হয়ে রয়েছে। মৃতদেহ বেশিক্ষণ দেখা যায় না। তাছাড়া পোস্টমর্টমের রিপোর্টটাই এখানে আসল। তাই সেখানে বেশিক্ষণ অপেক্ষা না করে বেরিয়ে গেলাম থানার উদ্দেশ্যে। আসলে একটা কাজে আমাকে বড় সাহেবের কাছে যেতে হয়েছিল, সেখানেই ছিলাম। আজ কাজ ছেড়ে বেরিয়ে আসছি এমন সময় একজনের মুখে শুনতে পেলাম গঙ্গার ধারে মৃতদেহ পাওয়া গিয়েছে। গঙ্গার ধারে মৃতদেহ পাওয়া কোনো নতুন ব্যাপার নয়। এখন বর্ষার সময় গঙ্গার জল বেড়েছে, তাই মাঝে মধ্যেই এখানে ওখানে 2-1 জন গঙ্গায় ডুবে যাওয়ার খবর শোনা যায়। মৃতদেহ অনেকদিন পর পাড়ে এসে ভাসে। তবে তার মধ্যে অদ্ভুত কিছু মৃতদেহ পাওয়া গেলে সেগুলো আমাদের নিয়ে কাজ করতে হয়। 2-3 মাসে একজন তো গঙ্গায় ডুবেই যায়, তাও ভিন্ন বয়সের। সেদিন আর কিছুই হলো না। বড় সাহেবের দেওয়া একটা কেসের ব্যাপারে গভীরভাবে ভাবনা চিন্তা করছিলাম। এমন সময় থানা থেকে একজন কনস্টেবল এসে আমাকে জানালো যে অফিসার আমাকে ডেকেছে। হঠাৎ করে অফিসার আমাকে ডাকলো কেন সেটাই বুঝতে পারলাম না। কনস্টেবলের সঙ্গে অফিসারের ঘরে গিয়ে যখন পৌঁছলাম, দেখলাম অফিসার গম্ভীর মুখে টেবিলের অন্য পাশে চুপ করে বসে রয়েছে। আমাকে দেখে বলল, আসুন আসুন দারোগাবাবু, আসুন। এ সময় আপনাকে ডেকে আনলাম বলে খুবই দুঃখিত। বিশেষ করে একটা কারণে আপনাকে ডেকেছি। কাল যে মৃতদেহটা গঙ্গার পাড়ে পাওয়া গিয়েছিল, আশা করি আপনার মনে আছে। মনে আছে। তার ব্যাপারে কোনো খবর পাওয়া গেছে? অফিসার টেবিলের পাশ থেকে একটি কাগজ চড়িয়ে রাখা কি একটা যেন বের করে আনলো। দেখি একটা সোনার লকেট। আর শুধু তাই নয়, তার মাঝখানে নীল রঙের কিছু একটা চিহ্ন মতো আঁকা রয়েছে। মৃতদেহের হাতে ছিল।
প্রথমে তো আমরা খেয়াল করিনি, পরে যখন পোস্টমর্টমের জন্য মৃতদেহ নিয়ে যাচ্ছিলাম তখন এটা সেখান থেকে বেরিয়েছে, হাতের মুঠির মধ্যে ছিল। মনে হয় কোনোভাবে গঙ্গায় যাওয়ার আগে কিংবা মৃত্যুর আগে এই লকেটটা তার হাতে ছিল। ভালো করে লকেটটা লক্ষ্য করে চলেছিলাম। এমন লকেট মাঝে মধ্যেই দেখা যায়। এমন দামি লকেট সম্ভ্রান্ত পরিবারের কারো ছাড়া হতেই পারে না। তাছাড়া যার লকেট তার নিশ্চয়ই বড়সড় রকমের ক্ষতি হয়েছে। কিন্তু লকেটটা মহিলার হাতের মাঝখানে এলো কি করে? এই লকেটের মালিকই এই অপরাধের সঙ্গে যুক্ত নয় তো? একটা কাজ করুন, লকেটটা আপনার কাছে সাবধানে রাখুন। এই কেসের ব্যাপারে তো এখনও অনেক কিছুই জানা যায়নি। যদি পরে এই লকেটটা কাজে লাগে। তার জন্যই তো আপনাকে দেখালাম, কিন্তু আমি বুঝতে পারছি না। কাল আশেপাশে তো অনেকের সঙ্গে কথাবার্তা বললাম, তাছাড়া এর মধ্যে কেউ নিখোঁজের রিপোর্টও করেনি। মহিলার বয়স কম হলে তাহলে অন্য কিছু একটা আন্দাজ করা যেত, কিন্তু তার বয়সও হয়েছে বেশ। তাছাড়া পরনের কাপড় দেখেও মনে হলো বিধবা। আমি বুঝতে পারছিলাম যে অফিসার আমাকে ঠিক কি বলতে চাইছে, তাই বললাম, এই প্রমাণটা যখন সংগ্রহ করা হয়েছে এটা আপনার কাছেই গুছিয়ে রেখে দিন। আর রিপোর্ট থেকে যদি কিছু জানা যায় তাহলে আমাকে জানাবেন। আর নতুন কোনো খবর এলেও আমাকে জানাবেন। আপনাকে যে বলেছিলাম আশেপাশের থানাগুলোতে লোক পাঠিয়ে দিয়েছি। আশা করছি খুব শিগগিরই সেখান থেকে যদি কোনো খবর এসে থাকে তো আপনাকে জানাবো। কিন্তু আমার মনে হচ্ছে মহিলা আত্মহত্যা করেছে। দেখতে দেখতে 2 দিন কেটে গেল। বড় সাহেবের যেই কেসে আমি ব্যস্ত ছিলাম সেটা নিয়েই নাড়াচাড়া করে চলেছি। এমন সময় একদিন কনস্টেবল এসে আবার হাজির। তাকে আসতে দেখে আমার আর বুঝতে বাকি রইল না অফিসার নতুন কিছু একটা তথ্য খুঁজে বার করতে পেরেছে। অফিসার বেশ কাজের, এর আগেও কয়েকটা কেসে আমি তার কাছে দেখেছি। তাই আর দেরি না করেই তার সঙ্গে বেরিয়ে পড়লাম। অফিসারের কাছে গিয়ে পৌঁছেছি। দেখতে পেলাম একজন বয়স্ক ব্যক্তি, বয়স বোধহয় এই 30-32-এর মধ্যেই। বেশ মনে রাখার মতো চেহারা, যেমন লম্বা তেমনি চওড়া। গায়ের রঙটাও বেশ ফর্সা। পরনে একটা দামি পাঞ্জাবি এবং নিচে ধুতি। হাতে আংটি, গলায় সোনার চেন, এসব তো রয়েইছে। সে আমার জন্য বসেছিল। আমাকে ঢুকতে দেখে একবার মুখ তুলে তাকালো। মুখের চেহারাটাও খুব একটা খারাপ নয়। লম্বা নাক, নাকের তলায় বেশ মোটা গোঁফও রয়েছে। অফিসার বলল, দারোগাবাবু, ইনি হলেন রমাকান্ত হালদার, এসেছেন বিলাসপুর থেকে। আমার পরিচয়টা আমিই দিই। আমি রমাকান্ত হালদার। বিলাসপুরে আমার বাড়ি, সেখানেই আমার শ্বশুর বাড়ি। আসলে হয়েছে কি, এই কয়েকদিন আগে আপনারা গঙ্গাতে যে মৃতদেহটা খুঁজে পেয়েছেন ওটা আমারই শাশুড়ির মৃতদেহ। আসলে শাশুড়ি মাকে বেশ কয়েকদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপর চারিদিকে খোঁজ খবর করেছিলাম, থানাতেও জানিয়েছিলাম। এর মধ্যে কাল একটা থানা থেকে খবর জানালো। আপনার শাশুড়ি মায়ের নাম কি? ব্রজবালা রায়, বিলাসপুরের জমিদার বংশের বউ। যদিও জমিদারি এখন আর নেই, তবে জমিদার বংশ রয়েছে। তাতেই আমি সামনের চেয়ারে বসলাম। অফিসারের দিকে তাকিয়ে বললাম, পোস্টমর্টম রিপোর্টে কিছু পাওয়া গেছে? পাওয়া গেছে। মৃত্যুর কারণ হিসেবে পুলিশকে ডাক্তার জানিয়েছে যে জলে ডুবে শ্বাসরোধ হয়েই মৃত্যু হয়েছে। হাতে কিংবা শরীরে কোনো আঘাতের চিহ্ন আর নেই। তবে হ্যাঁ, ওই যে লকেটটা পেয়েছিলাম সেই লকেটের পরীক্ষা করে কিন্তু জানা গেছে ওই লকেটটা আসলে ওনার নয়, সেটা অন্য কারণ। তাছাড়া ওই মহিলার হাতের আঙুলের মাঝে নখগুলোর সাথে কিছু একটা ছিল। অনেক সময় হাতাহাতি করতে করতে হাতের নখের চামড়া কিংবা অন্য কিছু যেমন লেগে থাকে না, তেমনটা নয়, অন্য কিছু। কিন্তু অফিসারের কথা শুনে বেশ অবাক হলাম। পোস্টমর্টেম রিপোর্টটা ভালো করে দেখে বুঝতে পারলাম অফিসার মিথ্যে কিছু বলেনি। তার হাতের নখের ভেতরে কিছু একটা অদ্ভুত জিনিস পাওয়া গেছে, যেটা জলে ধুয়ে যাওয়ার জন্য চট করে বোঝা যাচ্ছিল না। রমাকান্ত বললেন, যদি পুলিশের কাজ হয়ে গিয়ে থাকে তাহলে মৃতদেহটা তো নিয়ে যেতে হবে। বুঝতেই পারছেন, বাড়িতে আমার স্ত্রী ভীষণভাবে ভেঙে পড়েছে। আপনার বাড়ি এবং আপনার শাশুড়ি দুজনের বাড়ি কি এই বিলাসপুরেই? হ্যাঁ, দুজনের বাড়ি বিলাসপুরে। আমার বাড়িও সেখানেই। সেখানকার সম্ভ্রান্ত পরিবারে আমার বাস। তবে আমার শ্বশুর বাড়িতে একটাই মেয়ে, ছেলে নেই। তাই আমি সেখানে থেকে সমস্ত কিছু দেখাশোনা করি। জমিদারি না থাকলেও জমি জমা বেশ খানিকটা আছে। তাছাড়া সম্পত্তি যা আছে তা আমি না দেখলে
বেয়াত হয়ে যাওয়ার সম্ভাবনা। এক মুহূর্তের জন্য আমার চোখ চলে গিয়েছিল ভদ্রলোকের গলার দিকে। ভদ্রলোকের গলায় একটা সোনার চেন ঝুলছে। চেন যখন ঝুলছে তখন তার শেষে লকেট থাকার কথা, কিন্তু সরাসরি সেটা জিজ্ঞাসা করতে বা বলতে ইচ্ছে হলো না, তাই বললাম, পোস্টমর্টম রিপোর্ট যখন বেরিয়ে গেছে, পুলিশের মৃতদেহ ছাড়তে খুব একটা অসুবিধা হবে না, তবে আজ আর সেটা সম্ভব হবে বলে মনে হচ্ছে না। কথাটা বলেই আমি অফিসারের দিকে তাকালাম। সে আমার ইশারাটা বুঝতে পারল। দারোগাবাবু ঠিকই বলেছেন, কিছু কাজের জন্য আজকে আপনাকে মৃতদেহ দেওয়া হবে না। যে কোনো সময় এসে আপনি মৃতদেহ পরে নিয়ে যেতে পারেন। এই কথায় রমাকান্তবাবু বোধহয় একটু মনক্ষুণ্ণ হলেন। তার মুখের ভাবটা দেখে সেটাই মনে হলো, কিন্তু তিনি কোনো তর্ক করলেন না, অযথা ঝামেলাতেও জড়ালেন না। পুলিশের ব্যাপার যখন, তখন তো আর কিছুই করার নেই। তবে ওদিকে অবস্থা ভালো নয়। আমার স্ত্রী কান্নাকাটি করে গোটা বাড়ি মাথায় করছে। আর আপনাদের যখন কিছুই করার নেই, তাহলে আমি না হয় কালই একবার আসব। তবে একটা কথা দারোগাবাবু, হঠাৎ করে শাশুড়ি মা এমন নিরুদ্দেশ কি করে হয়ে গেল, আপনি যদি এ ব্যাপারে কিছু জানতে পেরেছেন, হ্যাঁ, তাহলে যদি একটু আমাকে বলেন এখনো পর্যন্ত মানে কি ব্যাপারটা ঘটেছে। কিন্তু আমরা তো অনুমান করেছিলাম উনি আত্মহত্যা করেছেন। কোনো কারণে জলে ডুবে মারা যাওয়া ছাড়া তো আর কোনো চিহ্নই নেই। আত্মহত্যা? কিন্তু ওনার আত্মহত্যা করার মতন তো কোনো কারণ ছিল না। যদিও বেঁচে থাকার মতো কারণই বা কী ছিল? গোটা দিন উনি ঠাকুর ঘরেই কাটিয়ে দিতেন, বাইরের লোকেদের সঙ্গে দেখা সাক্ষাৎ একদম করতেন না। বাড়ির কাজের লোকেদের দু একজনের সঙ্গে তার কথাবার্তা হতো। আমি ওই বাড়িতেই থাকতাম, অথচ দেখুন আমার সঙ্গেও সারাদিনে ওই দু একবার হয়তো দেখা হতো। তবে খুব একটা বেশি যে কথা হতো তা বলবো না। তার মানে আপনি মনে করছেন যে আপনার শাশুড়ি মা আত্মহত্যা করতে পারেন না, তার মানে তাকে খুন করা হয়েছে। কিন্তু তাকে কেউ খুন করতে যাবে কেন? সম্পত্তির জন্য। রমাকান্তবাবু তো নিজেই বললেন যে বিলাসপুরের জমিদার বংশ, তাদের জমি জমার সম্পত্তি বেশ খানিকটা আছে। তার মানে সম্পত্তির জন্যই তাকে কেউ খুন করে থাকবে হয়তো। সঙ্গে সঙ্গে আমার মাথায় একটা অদ্ভুত চিন্তা এলো। আরে, এই রমাকান্তবাবুই তো হলেন ব্রজবালা রায়ের একমাত্র জামাই। কোনোভাবে যদি ব্রজমালা রায় মারা যায়, তাহলে সমস্ত সম্পত্তি তার মেয়ে এবং জামাইয়ের নামেই হওয়া উচিত। কিন্তু এখানে সমস্যা হলো ব্রজবালা রায় কোনো উইল করে গেছেন কিনা। যদি সেটা করে থাকেন তাহলে ব্যাপারটা আলাদা। আমি বললাম, কিন্তু রমাকান্তবাবু, আত্মহত্যা যদি না হয়, যদি খুন হয়, তাহলে তার পেছনে এমন কারোর হাত থাকবে যে এই মৃত্যুর পরে তার সম্পত্তি পাবে। আমার কথা রমাকান্তবাবু অবাক হয়ে আমার দিকে তাকালেন। তারপর যেন খুব চিন্তায় পড়ে গেছেন এমনভাবেই বললেন, কিন্তু ওনার মৃত্যুর পরে তো তার সমস্ত সম্পত্তি আমার স্ত্রী মানে নন্দিনীর পাওয়ার কথা। কিন্তু আপনারা ঠিক কি কথা বলছেন আমি বুঝতে পারলাম না। সমস্ত সম্পত্তি আপনি নিজে হাতেই সামলাচ্ছেন, তার মানে আপনার স্ত্রীর সম্পত্তি হওয়া আর আপনার সম্পত্তি ওই একই ব্যাপার, তাই না? আচ্ছা, ব্রজবালা দেবী কোনো উইল করেছিলেন? আমার কথাটা বোধহয় এবার রমাকান্তবাবু বুঝতে পারলেন। তার মুখটা কেমন যেন শক্ত হয়ে এলো। না না না, আপনি যদি ভেবে থাকেন শুধুমাত্র সম্পত্তির লোভে আমি নিজের শাশুড়ি মাকে খুন করেছি, তাহলে আপনি হয়তো ভুল ভাবছেন। সম্পত্তি আমার স্ত্রীর পাওয়ার কথা ঠিকই, কিন্তু আমার যে সম্পত্তি আছে তা নেহাত কম নয়। শুধুমাত্র শাশুড়ি মার কথায় আমি এই বাড়িতে এসে থাকছিলাম। তাছাড়া বিলাসপুরে গেলে আপনি আমার পরিবারের কথা জানতে পারবেন। সেখানে আমার দাদা, ভাই সকলেই আছে। আশা করি তারপরে আপনি আর আমায় সন্দেহ করবেন না। ব্যাপারটা খুন না আত্মহত্যা সেটা নিয়ে কিন্তু সমস্যা থেকেই যাচ্ছে। তাছাড়া মৃতদেহের হাতের মধ্যে আমরা একটা লকেট পেয়েছি, লকেটটা সোনার। আচ্ছা, আপনার গলায় যে চেনটা আছে সেইটা একবার দেখাবেন? রমাকান্তবাবু কেমন যেন অবাক হয়ে পাঞ্জাবির ভেতর থেকে চেনটা বার করে আনলেন। আর ঠিক তখনই তার গলার দিকে তাকিয়ে আমি অবাক হয়ে গেলাম। এই তো ঠিক এমনই গোল আর মাঝখানটা নীল মতো এমনই একটা লকেট তো আমাদের কাছে রয়েছে, তাই না? এই লকেট ওই জমিদার বংশের পরিবারের প্রতীক। এই লকেট শাশুড়ি মা আমায় দিয়েছিলেন। আসলে বংশের ছেলেদের গলায় ওই লকেট থাকে, আমার স্ত্রীর গলায় এটাই থাকতো। তবে বিয়ের পর এই লকেটটা শাশুড়ি মা আমায় দিয়েছিলেন। আচ্ছা, আপনার শাশুড়ি মায়ের আর কোনো পরিবার কিংবা কোনো আত্মীয় স্বজন রয়েছে? শুনেছি আমার শ্বশুরমশাই নাকি এক ভাই ছিল,
সে অনেক বছর আগের ব্যাপার। শ্বশুরমশাইয়ের বাবা মৃত্যুর সময় সমস্ত সম্পত্তি শ্বশুরমশাইয়ের নামে লিখে দিয়েছিলেন। তিনি তার ছোট ছেলেকে কোনো কিছুই দেননি, তার একটা বিশেষ কারণ ছিল। তবে সে সমস্ত ব্যাপার আমি ঠিক জানি না। ছোট ছেলে শরৎচন্দ্র ভালো ছিল না বলে তিনি তাকে দেখতে পারতেন না, আর তাই তাকে বঞ্চিত করেছিলেন। তবে সে তো অনেক বছর আগের কথা, তাও আজ থেকে প্রায় 10 বছর হবে, কিংবা তারও আগের কথা। আমার শ্বশুরমশাই মারা গেছেন প্রায় 6 বছর হয়ে গেল। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনার শাশুড়ি মা গঙ্গার কাছাকাছি কোথাও যেতেন? এটাই তো আমি অফিসারকে বলছিলাম। তিনি প্রতিদিন ভোরবেলায় গঙ্গার ঘাটে স্নান করতে যেতেন। আসলে আমাদের বাড়িটা গঙ্গা থেকে খুব বেশি দূরে নয়, হাঁটা পথে ওই মিনিট 2 লাগবে। শুধু ভোরবেলা নয়, সন্ধ্যের দিকেও তিনি এই ঘাটে স্নান করতে যেতেন। এমনকি এক সন্ধ্যেবেলা স্নান করতে গিয়ে তিনি আর বাড়িতে ফিরে আসেননি। তারপরেই তো আমরা পুলিশকে ব্যাপারটা জানিয়েছিলাম। তার মানে যা হয়েছে তা ওই গঙ্গার ঘাটেই হয়েছে, এবং তার জন্য মৃতদেহ ওখান থেকে ভাসতে ভাসতে এখানে এসেছে। আচ্ছা, বিলাসপুর যেতে কতক্ষণ সময় লাগবে? আমরা বিলাসপুরে পৌঁছে প্রথম দেখা করলাম নন্দিনী দেবীর সঙ্গে। নন্দিনী দেবী জানালো, মা যে এভাবে আমাদের ছেড়ে চলে যাবে সে কথা আমি সত্যি সত্যি কখনো ভাবতে পারিনি। সেদিন সন্ধ্যাবেলাও মায়ের সঙ্গে আমার কথা হলো, আমায় কত কিছু বলল। তারপর গঙ্গা স্নানটা সেরে এসে পুজো করে আমার সঙ্গে কথা বলবে বলেছিল। আসলে আমাদের বাড়িতে আগে যখন বাবা বেঁচে ছিল তখন দুর্গাপুজো হতো। তারপর দুর্গাপুজো বাড়িতে বন্ধ হয়ে গিয়েছিল, মা সেই পুজো করতে চাননি। এবার আমি দুর্গাপুজো করব বলে বলেছিলাম, তাতে মা রাজি হয়েছিল। তবে বাড়ির মধ্যে নয়, বাড়ির বাইরে সে পুজো করার কথা হয়েছিল, কিন্তু তার আগেই এইসব হয়ে গেল। কথাগুলো বলতে বলতে নন্দিনীর চোখে জল এসে গেল। শাড়ির আঁচলে মুখ লুকিয়ে কেঁদে উঠল সে। রমাকান্তবাবু বললেন, দারোগাবাবু, যদি এটা খুন হয়ে থাকে তাহলে যে খুন করেছে তাকে আপনি ছাড়বেন না। কখনো কারোর খারাপ চাইতেন না শাশুড়ি মা, সকলের ভালো চাইতেন। এই যে এখানে বাড়ির কাজের লোকরা রয়েছে, আপনি কথা বলে দেখুন। হ্যাঁ, কথা বলে দেখুন ওদের সাথে। এত বছর ধরে ওরা রয়েছে, এ বাড়ির সবাইকে তিনি নিজের বলে মনে করতেন। রমাকান্তবাবু সেদিন চলে যাওয়ার পরেই আমি অফিসারের সাথে কথা বলে বিলাসপুর থানায় গিয়ে পৌঁছলাম, এবং তারপর সেখান থেকে পরদিন সকালে আবার গিয়ে পৌঁছলাম রমাকান্তবাবুর বাড়িতে। আমার থানার অফিসারকে বলা হয়েছিল মৃতদেহ বিলাসপুরে পাঠিয়ে দেওয়ার জন্য। তাহলে রমাকান্তবাবুকে আর আসতে হবে না, এই সময়টা আমি ওখানে তদন্তের জন্য পেয়ে যাব। নন্দিনী ভেঙে পড়ল, তার সঙ্গে আর কথা বলা গেল না। এদিকে মৃতদেহ যতদূর সম্ভব দুপুরবেলাতেই এসে পৌঁছবে, তার আগেই আমার সমস্ত জেরার কাজ শেষ করতে হবে। মৃতদেহ এসে পড়লে সবাই বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে যাবে। কাজের লোকেদের সঙ্গে কথা বলে জানতে পারলাম ব্রজবালা দেবী বেশ ভালো মহিলা ছিলেন। তাছাড়া তার মেয়ে নন্দিনীর ব্যাপারে ভালো কথাই শোনা গেল। তবে রমাকান্তবাবুর ব্যাপারে অদ্ভুত একটা ব্যাপার, কারোর মতে সে ভালো, আবার কারোর মতে সে বড্ড কিপটে। আবার একজন বলল, দারোগাবাবু, আমার তো মনে হয় দিদিমণির বর এই বাড়িতে সম্পত্তির জন্য এখানে এসে থাকতে শুরু করেছেন, না হলে ঘর বাড়ি ছেড়ে এখানে এসে থাকবেই বা কেন? কিন্তু উনি তো বলছেন ব্রজবালা রায় ওনাকে এখানে থাকতে বলেছেন, এবং তার জন্যেই তাকে এখানে থাকতে দেওয়া হয়েছে বাড়ি ছেড়ে। বড়মা থাকতে বলেছেন বলেই কিন্তু উনি থাকছেন না দারোগাবাবু। এই গ্রামেই তো ওনার বাড়ি, সেখানে থেকেও তো সমস্ত কিছু দেখাশোনা করাই যায়। কিন্তু না, সম্পত্তির সব ব্যাপারে ওনার কাছেই সমস্ত খবর আছে। বড় দিদিমণি কোনো কিছুই জানে না। আমার মনে যে সন্দেহটা ছিল, কাজের লোকের কথায় সেই সন্দেহটা যেন আরও গভীর হয়ে দাঁড়ালো। তার কথায় বেশ যুক্তি রয়েছে। সত্যি তো, সম্পত্তি পরিচালনায় এবং অন্যান্য কিছু করতে হলে সে বিলাসপুর থেকেই তো করতে পারত। এই বাড়িতে থাকার কারণ ব্রজবালা রায়ের কাছাকাছি থাকা এবং এই বাড়ির একরকম কর্তা হয়ে ওঠা। কিন্তু যে খবরটা এখন জানা প্রয়োজন সেটা হলো ব্রজবালা রায় কোনো উইল করেছিলেন কিনা, কিংবা উইলের ব্যবস্থা করেছিলেন কিনা।
এই সময় বাড়ির একজন ম্যানেজার কোচের সঙ্গে আমার পরিচয় হলো। পরিচয় করিয়ে দিলেন রমাকান্তবাবু নিজেই। তার সঙ্গে একটু আলাদাভাবেই কথা বললাম। আশা করি আপনি সমস্ত কথাই শুনেছেন, আর দুপুরের মধ্যে মৃতদেহ চলে আসবে। কিন্তু একটা কথা আমায় বলুন তো, এই রমাকান্তবাবু লোকটাকে আপনার কেমন মনে হয়? খুব একটা খারাপও নয়, আবার যে খুব ভালো সে কথা বলবো না। লোকটার একটু হাত টান স্বভাব আছে, পয়সা সহজে কাউকে দিতে চায় না। তাছাড়া একটু লোভী যে নয় সে কথা বলতে পারি না। মাঝে মাঝে এখান ওখান থেকে টাকা সরাতে ভালোবাসে। আমি এই বাড়ির ম্যানেজার। যখন উনি এই বাড়িতে ছিলেন না তখন থেকেই আমি এইখানে আছি, তাই সমস্ত ব্যাপার আমি ভালোভাবে জানি। ব্রজবালা রায়ের মৃত্যুর পেছনে রমাকান্তবাবুর হাত থাকতে পারে? এ ব্যাপারে কিছু বলতে পারবো না। বাড়ির সকলের সঙ্গে কথা বলে মোটামুটি যা জানা গেল তাতে সত্যি বলতে কিছুই পরিষ্কার হলো না। একবার মনে হলো রমাকান্তবাবু ভেতরে ভেতরে কিছু করে থাকতে পারেন। তাছাড়া বাড়ির সমস্ত ব্যাপার তিনিই সামলান। তারপরে সন্ধ্যার দিকে যে ব্রজবালা রায় গঙ্গার স্নানে যান সে কথা তিনি নিশ্চয়ই জানেন। আর দ্বিতীয় কথা, তার গলার চেনের সঙ্গে সেই সোনার লকেট রয়েছে। হয়তোবা লকেটটা তিনি নতুন করে বানিয়ে নিয়েছিলেন, আর সেই দিনই লকেটটা গঙ্গার তীরে হারিয়ে যাওয়ার পরে তিনি ব্যাপারটা বুঝতে পেরে একটা লকেট তৈরি করে নিয়েছেন, যাতে ব্যাপারটা কারো নজরে না পড়ে। অপরাধী যখন সুন্দরভাবে এবং মাথা ঠান্ডা করে সমস্ত কাজ করে তখন সে সমস্ত দিকেই লক্ষ্য রাখে। কিন্তু প্রধান সমস্যা হলো অপরাধ তো আর প্রমাণ করা যাবে না। ব্রজবালা দেবীকে যে রমাকান্তবাবু গঙ্গায় ফেলে দিয়েছেন সে কথা তিনি স্বীকার করতে পারবেন না। তাহলে মাত্র একটাই রাস্তা খোলা রইল। যেদিন সন্ধ্যাবেলায় ব্রজবালা রায় ঘাট থেকে নিরুদ্দেশ হয়েছেন সেদিন সন্ধ্যাবেলায় তাকে কেউ দেখেছে কিনা এই ব্যাপারটা খোঁজ নেওয়া দরকার। দুপুরের মধ্যে মৃতদেহ নিয়ে অফিসার এসে পড়ল। আমার কথাতেই সে মৃতদেহটা এতটা পর্যন্ত নিয়ে এসেছে, নাহলে রমাকান্তবাবুকে দিয়েই সেই কাজটা হয়ে যেত। অফিসার বলল, কিছু কি বোঝা গেল দারোগাবাবু? এখনো পর্যন্ত কিছুই বোঝা যায়নি, তবে মনে হচ্ছে এটা আত্মহত্যা নয়, কেউ খুন করেছে। কারণ ব্রজবালা রায় যদি আত্মহত্যা করতেন তাহলে সে ব্যাপারে বাড়িতে কেউ না কেউ ঠিকই বুঝতে পারত, অন্তত তার মেয়ে তো বুঝতে পারত। যে তার মেয়ের সঙ্গে কথা বলে বাড়িতে দুর্গাপুজো হবে বলে আলোচনা করবে বলে বাড়ি থেকে বেরিয়ে যায়, সে আত্মহত্যা করতে পারে না। তিনি প্রতিদিনই গঙ্গায় যেতেন, অর্থাৎ সাঁতার কাটতে পারতেন। তাই হঠাৎ করে গঙ্গায় ডুবে যাওয়ার মতো সম্ভাবনা তার থাকতে পারে না। কিন্তু তাহলে তিনি গঙ্গায় ডুবে গেলেন কেন? তাহলে কি কেউ জলের তলায় তাকে জোর করে ডুবিয়ে রেখেছিল? আচ্ছা, ডাক্তার পোস্টমর্টমে ওই ব্রজবালা রায়ের নখের ভেতরে কি জিনিসগুলো পাওয়া গেল সেটা কি বুঝতে পারলো? হ্যাঁ, মনে পড়েছে। ওটা কোনো এক ধরনের কেমিক্যাল জাতীয় কিছু একটা, যেটা মানুষকে ঘুম পাড়িয়ে দিতে সাহায্য করে। মানে মনে করুন, এই কেমিক্যাল কেউ হাতে নিয়ে তার গন্ধ শুকলে তার অল্প অল্প ঘুম পেতে শুরু করবে। যদিও অদ্ভুত এই কেমিক্যালটার কি যেন একটা নাম ডাক্তার বলেছিল, আমার মনে পড়ছে না এখন। আমার মনে হয় ওটা ক্লোরোফর্ম জাতীয় কিছু হবে। কেমিক্যালটা তরল, আর তাই নখের ভেতরে ওইভাবে লেগেছিল। কিন্তু জলের মধ্যে থাকার জন্য তরল জিনিসটা নখ থেকে চলে গেলেও নখের ভেতরে যেটুকু সামান্য লেগেছিল সেইটুকুই পোস্টমর্টমে পাওয়া গেছে। তার মানে কেউ তাকে প্রথমে অজ্ঞান করে, তারপর জলে ফেলে দেয়, যাতে সাঁতার কেটে জলের ওপর উঠে আসতে না পারে, এবং অন্য কেউ দেখলে মনে হয় আসলে যেন গোটা ব্যাপারটা একটা আত্মহত্যা কিংবা দুর্ঘটনা। কিন্তু রমাকান্ত বাবু কিংবা ব্রজবালা দেবীর মেয়ে নন্দিনীর পক্ষে এই কাজটা করা সম্ভব নয়। প্রথম কথা, এমন কোনো কেমিক্যাল তারা চট করে জোগাড় করতে পারবে না। পারলেও সেটা রমাকান্ত বাবুর পক্ষে সম্ভব। অথচ সেই সময় যদি তিনি ব্রজবালা রায়ের সঙ্গে গঙ্গার ঘাটে যান, সেটা নিশ্চয়ই কেউ না কেউ দেখে থাকবে। আমি নন্দিনীর সঙ্গে আলাদা করে কথা বলে দেখেছি। যেদিন ঘটনাটা ঘটেছে সেদিন সকাল থেকে প্রায় সন্ধ্যা পর্যন্তই রমাকান্তবাবু একটা বিশেষ কাজে তার বাড়িতে গিয়েছিলেন, এবং সেখানে সবার সঙ্গে যে তিনি বাড়িতেই ছিলেন তারও যথেষ্ট প্রমাণ আছে, এবং তার বাড়ির লোকেরা সেই প্রমাণই দেবে। কারণ রমাকান্তবাবু যখন ফিরে এসেছেন তখন ওই বাড়ির ম্যানেজারই তাকে ওই বাড়ি থেকে নিয়ে এসেছে। আর ভদ্রলোকের নিজের বাড়ি গঙ্গার ঘাটের ঠিক উল্টো দিকে।
ইচ্ছা থাকলে কাজটা করা সম্ভব, কিন্তু প্রমাণ যখন মিলছে না তখন সে ব্যাপারে আর কিছুই বলতে চাইছে না। কিন্তু এবার আপনি কি করবেন দারোগাবাবু? আর এমন কেউ কি আছে যার গলায় এমন লকেট থাকতে পারে? একটা জিনিস খেয়াল করেছিলেন, রমাকান্তবাবুর গলায় যে লকেটটা ছিল সেটা কিন্তু বেশ চকচকে, আর আমরা যে লকেটটা খুঁজে পেয়েছি সেটা কিন্তু বেশ পুরনো। অনেকদিন ধরেই বন্ধ জায়গায় থাকলে লকেটের যেমন অবস্থা হয় অনেকটা সেই রকমই। এখানেও কিন্তু রমাকান্তবাবু বেঁচে যাচ্ছেন। যদি তিনি লকেটটা পরে থাকেন তাহলে লকেটটা তো অমন হওয়ার কথা নয়। এমন একটা কিছু আছে যেটা আমরা সহজে দেখতে পাচ্ছি না। আচ্ছা, মৃতদেহ যখন এসেছে তখন আপনি একটা কাজ করুন, এই দিক থেকে সমস্ত ব্যাপারটাই সাহায্য করুন এবং সবার উপরেই নজর রাখবেন। আমি ততক্ষণে একবার গঙ্গার ঘাট থেকে ঘুরে আসি। বাড়ির সমস্ত অবস্থা অফিসারকে বুঝিয়ে দিয়ে আমি গঙ্গার ঘাটে চলে এলাম। সত্যি, বাড়ি থেকে মিনিট 2 হাঁটলেই গঙ্গার ঘাট। বেশ বড় সড়ো একটা ঘাট, নিচের দিকে 2-3টে বাঁধানো সিঁড়ি। সেই সিঁড়ির একপাশে কয়েকটা বাচ্চা ছেলে বসে রয়েছে। আমার পরনে সাধারণ পোশাক। আমি সিঁড়ির অন্য পাশে গিয়ে বসলাম, আর তারপরে দেখতে পেলাম কয়েকটা জেলে নৌকা ধরে গঙ্গার সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছে। কি মনে হতে উঠে গিয়ে নদীর পাড়ে এসে দাঁড়ালাম। তারপর হাত তুলে একজন জেলেকে ডাকলাম। সে প্রথমে আসতে চায়নি, তারপর একটু জোরাজোরি করতেই সে এসে বলল, না গো বাবু, এখন কাজের সময়, এখন নৌকা চালাতে পারবো না। আমি নৌকো চড়তে আসিনি, আমি পুলিশের লোক, তোমায় একটু সাহায্য করতে হবে। পুলিশের লোক শুনে সে বেশ একটু থতমত খেল। ক্ষমাটমা চেয়ে বলল, হ্যাঁ বলুন দারোগাবাবু, হে আপনার জন্য কি করতে পারি? তার কথা শুনে বেশ ভালোই লাগলো। মার্জিত এবং স্পষ্ট উচ্চারণ সচরাচর জেলেদের মুখে বেশ শোনা যায় না। বুঝতে পারলাম জেলে হলেও তার সামান্য পেটে বিদ্যে রয়েছে। কয়েকদিন আগে এই ঘাট থেকে একটি ভদ্রমহিলা নিরুদ্দেশ হয়। আশা করি তার নাম তোমার জানা, ব্রজবালা রায়, এখানকার প্রাক্তন জমিদারের স্ত্রী। ভদ্রমহিলা এখানে নিখোঁজ হয় সন্ধ্যের দিকে। সেই সময় তোমাদের কোনো নৌকা আশেপাশে ছিল? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাকে তো আমরা চিনি বেশ ভালোভাবেই। হ্যাঁ, তিনি প্রতিদিন ভোরবেলা এবং সন্ধ্যেবেলা এই গঙ্গার ঘাটে স্নান করতে আসেন, কিন্তু দিন কয়েক ধরে না তাকে দেখতে পাচ্ছি না। নিখোঁজ তো হয়েছে প্রায় বেশ কয়েকদিনই আগে। কেন, তোমরা এই ব্যাপারে কিছু জানো না? হ্যাঁ, আমাদের তো সারাদিন জলেই কাটে, এই রাতের দিকে বাড়ি ফিরি, আজ চলে আসি। তাছাড়া আমরা তো এইদিকে থাকি না, আমাদের বাড়ি তো ওইদিকে। কি করে এসব জানবো বলেন? তবে কতদিন আগের কথা বলুন তো। হ্যাঁ, আমি একটা হিসেব করলাম। মৃতদেহ দেখে মনে হয়েছে 5 থেকে 6 দিন আগে, এবং তার সাথে মৃতদেহ পাওয়ার পরে 5 দিন জুড়ে দিলে প্রায় দিন 10 হয়। আমি বললাম, প্রায় দিন 10 আগে কিংবা তারও বেশি হবে। হ্যাঁ সন্ধ্যের দিকে। এই সময় তো এখানে ওই গদাদার নৌকো নিয়ে যেত ওইদিকে। সন্ধ্যের পরে ওইখানে জাল ফেলতো। আপনি একটা কাজ করেন, আমার সঙ্গে নৌকায় আসেন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। তাড়াতাড়ি নৌকোতে উঠে পড়লাম। সে নৌকো চালিয়ে আমাকে নিয়ে গেল গঙ্গার এঘাট থেকে বেশ খানিকটা দূরে। সেখানে বেশ কয়েকটা নৌকো পাশাপাশি বাঁধা রয়েছে। ফাঁকা ঘাটের কাছে বসে কয়েকজন ছেলে বোধহয় আড্ডা মারছিল নিজেদের মধ্যে। আমায় দেখতে পেয়ে ওরা একটু অবাকই হলো। আমার পরিচয় দিতে সমস্ত কথা জানতে পারলাম, এবং যে বলল তার নাম গদাধর। ঠিক বলেছেন দারোগাবাবু, সেদিনের পর ওনাকে আর ওই ঘাটে দেখিনি। আমি প্রতিদিন যখন ওইখান থেকে নৌকা এনে জাল ফেলতাম তখন তাকে দেখতাম ঘাটের কাছে স্নান করতে। আমার সঙ্গে দেখা হলে মাঝে মধ্যে কথা বলতো, কিন্তু সেদিন তো অন্য কারোর সঙ্গে কথা বলেছিল। আমি এবার বুঝতে পারলাম এখান থেকে একটা সূত্র আমরা জোগাড় করতে পারি। কার সঙ্গে কথা বলছিল দেখতে পেয়েছ? না, সবাইকে তো ভালোভাবে চিনি না এদিকে, তবে গঙ্গার ঘাটের দিকে যারা আসে তাদের মুখ আমি চিনি। তাদের মধ্যে কেউ ছিল না। একটা অচেনা, আমাদের চেয়ে একটু কম বয়সী ছেলে দেখে মনে হয়েছিল। নদীর ঘাটে দাঁড়িয়ে তারা বেশ কিছু কথাবার্তা বলেছিল। ছেলেটা একবার নিজের গলার কাছে কি যেন দেখিয়েছিল। গলার কাছে কি দেখিয়েছিল? আমি সেদিন একটু দেরি করেই এসেছিলাম। নৌকা নিয়ে ঘাটের কাছ থেকে যাচ্ছি,
দেখি ঘাটের একদম নিচের সিঁড়ির দিকে মহিলা দাঁড়িয়ে আছে, তার সামনে একটা ছেলে দাঁড়িয়ে। উচ্চতা একটু কমই হবে, গলার কাছে লকেট কিংবা সোনার একটা চেন কিছু একটা দেখা যাচ্ছিল। তারপরই মনে হচ্ছিল কথা কাটাকাটি বা কিছু একটা হয়েছে। ওই মহিলা তাকে বকাবকিও করেছিল বলে মনে হলো। তারপরে আমি কিছু জানি না, তারপরে তো এই দিকে চলে এলাম। কার সঙ্গে কথা কাটাকাটি হচ্ছিল? তাকে একবারের জন্য দেখতে পাওনি? মানে এমন কিছু তার মধ্যে দেখতে পাওনি যেটা নিয়ে তাকে চেনা যাবে? শুধু গদাধর নয়, বাকি সকল ছেলেরাও কেমন যেন উদ্বিগ্ন হয়ে উঠল। গদাধর গভীরভাবে চোখ বন্ধ করে ভাববার চেষ্টা করল। তারপর ভাবতে ভাবতে একসময় বলল, আর কিছু তো মনে নেই, তবে ছেলেটার মাথার মাঝখানে টাক পড়ে গিয়েছিল। এত কম বয়সে সহজে টাক পড়ে না কারোর মাথায়। আর একবার সে আমার দিকে ঘুরে তাকিয়েছিল, তখন একবার তার মুখটা দেখেছিলাম। তখন সন্ধে নয় বিকেলবেলা, তাই অল্প আলোতে তার মুখটা আমি দেখেছি। তাকে যদি আরেকবার দেখতে পাও তাহলে নিশ্চয়ই চিনতে পারবে। চেষ্টা করতে পারি দারোগা বাবু, নিশ্চয়ই চিনতে পারবো। একবার দেখেছি যখন, আর একবার দেখলে ঠিক চিনে নেব। কিন্তু হয়েছে কি, শুনেছিলাম যে স্নান করতে আসতো সে জমিদার বংশের কেউ। সমস্ত কথাই আমি আবার তাদের ছোট্ট করে খুলে বললাম। গদাধর কিন্তু এবার বলে উঠল, প্রতিদিন উনি নিজেই স্নান করতে আসতেন আর চলেও যেতেন, কিছুই হতো না। সেদিন ওই ছেলেটা এসেছিল আর তারপর থেকেই উনি নিখোঁজ হয়েছেন। আমার মনে হয় ওই ছেলেটাই কিছু করেছে, আপনি ওকে ধরুন। এরপর নৌকাতেই আমায় ওরা গঙ্গার ঘাটে ফিরিয়ে দিল। সেখান থেকে গিয়ে যখন আবার জমিদার বাড়িতে পৌঁছেছি, তখন মৃতদেহ সৎকারের জন্য যাওয়ার ব্যবস্থা হয়েছে। তবে নন্দিনী শ্মশানে যাবে না, সে বাড়িতেই রইল। অফিসারের সঙ্গে দুজন কনস্টেবলও এসেছিল। কনস্টেবল দুজনের মধ্যে একজনকে ওদের সঙ্গে পাঠিয়ে দিলাম, বলা যায় না আবার যদি কোথাও কিছু হয়। একজন বাড়িতেই রইল। তাছাড়া দুজন কাজের লোক, আমি, অফিসার আর নন্দিনী সকলে বাড়িতেই রইলাম। মৃতদেহের শেষ কাজ রমাকান্তবাবুই করবেন। নন্দিনী কিন্তু বেশ ভেঙে পড়েছিল। নন্দিনী স্বাভাবিক হতে বেশ খানিকটা সময় লাগলো। এবার আমি মোক্ষম প্রশ্নটা করলাম, আচ্ছা, তোমার এই যে কাকা ছিল, মানে যার সঙ্গে তোমাদের কোনো সম্পর্ক ছিল না, সে কোথায় আছে বলতে পারবে? না, তবে মায়ের কাছে একবার শুনেছিলাম মুকুন্দপুরের দিকে তারা যেন কোথায় থাকে। তবে তাদের অবস্থা খুব একটা ভালো নয়। কাকারও শরীর খারাপ বলে শুনেছিলাম। মা তাদের সঙ্গে গোপনে মাঝে মাঝে যোগাযোগ রাখত। তবে আমার শ্বশুর এটা পছন্দ করতো না। আসলে কাকা একবার বাবাকে খুন করার চেষ্টা করেছিল সম্পত্তির জন্য। এই কারণেই তোমার ঠাকুরদা বোধ হয় সমস্ত সম্পত্তি তোমার বাবার নামে লিখে দিয়েছিলেন। মুকুন্দপুরে একটা বাগান বাড়ি ছিল, আমার ঠাকুরদা সেটাই কাকাকে দিয়েছে বলে শুনেছি। সামান্য কিছু টাকা পয়সাও তাকে দিয়েছিল, তবে সেটা উইলে নয়, আলাদা করে। উইলে বাকি সম্পত্তি যা যা বাবাকে দিয়েছিল সেগুলো লেখা ছিল। যেগুলো উইলে লেখা ছিল না সেগুলো যে কাকার হবে তাও লেখা ছিল। আচ্ছা, সোনার লকেটের সঙ্গে যে সোনার চেনটা রয়েছে, যেটা তোমার ছিল, যেটা তুমি রমাকান্ত বাবুকে দিয়েছ, সেটা নিশ্চয়ই তোমার বাবার ছিল। হ্যাঁ, ওটা আমার বাবার ছিল। বাবা মারা যাওয়ার আগে আমায় দিয়েছিল। তারপর মা ওটা বলেছিল ওনাকে দিয়ে দিতে। তার মানে এমন একটা লকেট তোমার কাকার কাছেও থাকতে পারে, এবং সেই লকেট এখন বংশ পরম্পরায় তোমার কাকার যদি কোনো সন্তান থাকে তার। মায়ের কাছে শুনেছিলাম কাকার একটি ছেলে আছে, তার বয়স আমার চেয়ে সামান্য বেশি। তবে মা দু একবার তাদের এখানে চলে আসতে বলেছিল। তারা সে সমস্ত কথা শোনেনি। আসলে মা সমস্ত কিছু ভুলে গেলেও তারা কিন্তু কোনো কিছুই ভুলতে চায়নি। তার মানে তুমি তোমার কাকাকে এবং তার ছেলেকে এই বাড়ি থেকে চলে যাওয়ার পরে কখনো দেখোনি? যখন আমার ঠাকুরদা মারা যায় তা আজ প্রায় বছর 15 আগে। তার প্রায় বছরখানিক পরে কাকা আর বাবা আলাদা হয়ে যায়। তারপরে
কখনোই ওদের সঙ্গে আমার দেখা হয়নি। তোমার কাকার ছেলে কি এই কাজটা করে থাকতে পারে? একটা কথা তোমায় জানানো দরকার। তোমার মায়ের হাতের মধ্যে একটা লকেট পেয়েছি। লকেটটা ঠিক তেমনই দেখতে, যেমনটা রমাকান্ত বাবুর গলায় দেখতে পেয়েছি। প্রথমে আমাদের মনে হয়েছিল রমাকান্ত বাবু এই কাজটা করেছেন সম্পত্তি পাওয়ার জন্য, তারপরে লকেটটা বদলে নিয়েছেন। এগুলো কি বলছেন আপনি? কখনো এমনটা করতে পারেন না উনি। আমার মাকে নিজের মায়ের মতো দেখেন। তাছাড়া আমাদের জমিদারির বেশি আর অবশিষ্ট নেই। জমি জমা সম্পত্তি যা আছে সমস্ত কিছুই একজন শয়তান দালাল নিয়ে নেওয়ার চেষ্টা করেছিল আমার বাবার মৃত্যুর পর। তখন তো উনি আমাদের সাহায্য করেছিলেন। তখনও আমার সঙ্গে বিয়ে হয়নি। তারপরেই তো মা আমাদের বিয়ের ব্যবস্থা করেন। তবে যতবার মা সমস্ত সম্পত্তি লিখে দিতে চেয়েছেন, একবারও তিনি রাজি হননি। তাছাড়া আপনি হয়তো এটা শুনলে অবাক হবেন, উইলের সমস্ত সম্পত্তি আমার নামে আছে। কিন্তু যদি কখনো আমার সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়, তখন সমস্ত সম্পত্তি পুরোপুরি আমার কাছেই থাকবে। তাছাড়া আপনি যেটা শুনলে আরও আশ্চর্য হবেন, তা হলো তিনি তার বাড়িতে কোনো সম্পত্তি নেননি। সমস্ত সম্পত্তি দুই ভাইয়ের মধ্যে ভাগ করে দিয়েছেন। উনি এমন কাজ করতে পারেন না। আচ্ছা, তোমার এই কাকার মুকুন্দপুরের বাড়ির ঠিকানাটা আমাদের একবার দাও তো। মুকুন্দপুরের ঠিকানা নিয়ে সেই দিনে আমি আর অফিসার গিয়ে পৌঁছলাম সেখানে। গিয়ে জানা গেল নন্দিনীর কাকা অর্থাৎ জয়গোপাল রায় মাসখানেক আগেই মারা গেছেন। কিন্তু বাড়িতে জয়গোপালবাবুর ছেলে ননীগোপাল, জয়গোপালবাবুর স্ত্রী আর দুজন কাজের লোক রয়েছে। ননীগোপালের বয়স নন্দিনীর থেকে মাত্র 5 বছরের বেশি। নন্দিনীর বয়স এখন 19 আর ননীগোপালের বয়স 24। আর একটা ব্যাপার জানা গেল, ননীগোপাল একটা মেডিকেল কারখানায় কাজ করে। প্রতিদিন ওই বিকেলের সময় তার ছুটি হয়ে যায়। সে সন্ধ্যের মধ্যেই বাড়ি ফিরে আসে। কিন্তু ননীগোপালের স্ত্রীর সঙ্গে ভালোভাবে কথা বলে জানতে পারলাম যে 10 দিন আগে ননীগোপাল বাড়ি ফিরতে বেশ খানিকটা দেরি হয়েছিল। আমার মুখে ব্রজবালা রায়ের মৃত্যুর কথায় তারা সকলেই অবাক হয়। এই খবরটা তারা জানতো না। ততক্ষণে সেখানকার বিলাসপুরের থানায় যে অফিসার ছিল, তাকে কয়েকজন পুলিশের সঙ্গে করে ননীগোপালের কারখানায় পাঠিয়ে দিলাম। সেখান থেকে গ্রেপ্তার করা হলো ননীগোপালকে, নিয়ে আসা হলো বিলাসপুর থানায়। ততক্ষণে শ্মশানের কাজ ছেড়ে রমাকান্তবাবু এসে পড়েছেন থানায়। ননীগোপাল বলল, আমার কি দোষ? কি কারণে আমাকে এখানে আটকে রাখা হয়েছে আমি তা জানতে চাই। খুবই সহজ। একজন আসবে যে তোমাকে শনাক্ত করতে পারে। তাহলে 10 দিন আগে কেন তুমি বিলাসপুরের গঙ্গার ঘাটের কাছে গিয়ে ব্রজবালা রায় নামে একজনকে জলে ডুবিয়ে মেরেছ, তা আমাদের বলতে হবে। তোমার পরিবারের লোকেদের সঙ্গে ইতিমধ্যে আমি কথা বলেছি, এবং যেদিন ব্রজবালা রায় খুন হয়েছে সেদিন তোমার কারখানা থেকে বেরিয়ে বাড়ি ফেরার সময় অনেকটা ফাঁক হয়ে গেছে। সেই সময়টা তুমি কোথায় ছিলে? সেই দিন কারখানা থেকে বেরিয়ে কারখানার 2-1 জনের সঙ্গে আমি একটু ঘুরতে গিয়েছিলাম এক জায়গায়। তারপর সেখান থেকে বাড়ি ফিরে গিয়েছিলাম। সে কথা বাড়িতে বলা হয়নি। বেশ, তোমার সেই বন্ধুদের নাম ঠিকানা তুমি বলো। পুলিশ গিয়ে তাদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করবে এবং তারপর তাদেরকে এখানে নিয়ে আসবে। কথা বলে তাহলে তোমায় ছেড়ে দেওয়া হবে। গদাধর, এসো এসো, তোমার জন্যই অপেক্ষা করছি। দেখো তো লোকটাকে চিনতে পারো কি না। তুমি যেমন বলেছিলে ঠিক তেমনি মাঝারি আকারের চেহারা, মাথার মাঝে একটা টাক, ছোট ছোট দুটো চোখ। তাছাড়া বাকি যেগুলো তুমি দেখোনি সেগুলোও বলে দিচ্ছি। নাকের তলায় একটা পাতলা গোঁফ, মাথায় চুলের সংখ্যা কম। তাছাড়া একটা ব্যাপার আমি লক্ষ্য করেছিলাম, ওই ব্রজবালা রায়ের বাড়িতে যখন নন্দিনীর বাবা এবং জয়গোপাল রায়ের ছবি দেখেছিলাম, তখন তার মাথায় টাক ছিল, এবং তা দেখেই বুঝতে পেরেছিলাম অপরাধীর মাথায় যখন টাক আছে তাহলে হতেই পারে যে ও জয়গোপাল বংশেরই কেউ। গদাধর কিন্তু শনাক্ত করতে পারল এবং স্পষ্টভাবেই জানালো যে সেদিন সে ননীগোপালকে দেখেছিল। ননীগোপাল অবশ্য এর পরেও কিছু স্বীকার করছিল না, কিন্তু পুলিশের জেরার কাছে একসময় ভেঙে পড়ল এবং সে কাঁদতে কাঁদতে বলল, ওই পরিবারের জন্য আমাদের আজ এমন অবস্থা। আমায় কারখানায় মজুরের কাজ করতে হচ্ছে।
না হলে জমিদার মানুষের সন্তান আমি, আমার তো এমন হওয়ার কথা ছিল না। ওরা ছল করে সমস্ত সম্পত্তি কেড়ে আজ আমাদের পথে বসিয়ে দিয়ে গেছে। কিন্তু এই কাজ করেছিলেন জয়গোপাল বাবুর বাবা, তাতে ওদের কোনো দোষ নেই। বাবা মা সব সময় বলতেন তাকে ওরা ঠকিয়েছে। ওরা ইচ্ছে করে বাবার নামে খারাপ কথা ঠাকুরদার কানে তুলতো, তার মন বিষিয়ে দিয়েছে যাতে তিনি উইলে কোনো কিছুই বাবাকে না দেন। তবুও বাবা ঠাকুরদার হাতে পায়ে ধরে ওই বাগান বাড়ি আর সামান্য কিছু অর্থ পেয়েছিলেন। তবে সেই অর্থও আমার নেই। এত বড় জমিদারি আর সম্পত্তির কাছে সেটুকু কোথায় বা লাগে? কিন্তু তার জন্য তুমি ব্রজবালা দেবীকে মারতে গেলে কেন? তাকে আমি মারতে চাইনি। বাবার মৃত্যুর পর আমি সুযোগ খুঁজছিলাম কখন তাকে আমি একা পাবো। সুযোগ মতো সেদিন কারখানা থেকে একটু তাড়াতাড়ি বেরিয়ে এলাম। এর মাঝে খোঁজ নিয়েছিলাম যে সে প্রতিদিন সন্ধ্যায় গঙ্গার ঘাটে যায় একা। গঙ্গার ঘাটে গিয়ে তার সঙ্গে কথা বললাম। তিনি আমায় বললেন আমরা যদি ওই বাড়িতে যাই তাহলে তিনি আমাদের ওখানে থাকতে দেবেন। আমি আমাদের যথার্থ সম্পত্তির দাবি করলাম। তাতে তিনি বললেন তিনি সম্পত্তি তার মেয়ের নামে লিখে দিয়েছেন। এখন তার মেয়ে যদি চায় তাহলে কিছু একটা করতে পারে। সমস্ত কথা শুনে আমার মাথায় আগুন চলে গেল। আমার মাথায় তখন একটা বুদ্ধি খেলে গেল। সেদিন খানিকটা কেমিক্যাল একটা কাজে আমি আমার বাড়িতে নিয়ে আসতে হয়েছিল। আর ওই কেমিক্যালটা এমন একটা জিনিস যেটা অনেকটা ক্লোরোফর্মের মতো কাজ করে। এটা একবার শুকে দেখতে বললাম। এটা নাকের কাছে নিয়ে শুকতে যেতেই জ্ঞান হারিয়ে পড়ে যাচ্ছিল। আমি বুঝতে পারিনি যে এমন একটা কিছু হবে। আমি একটু ভয় পাইয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু জ্ঞান হারিয়ে সিঁড়ির ওপর থেকে সে জলের মধ্যে পড়ে গেল। সন্ধ্যার সময় তখন হয়ে গিয়েছিল, তখন অন্ধকার হয়ে এসছে। তার আগেই এই নৌকাটা মানে মানে এই লোকটা নৌকা নিয়ে একেবারে কাছে চলে এসেছে। তাকে আমি দেখেছিলাম। তখনও তো আমি কোনো কিছু ভাবিনি, তাই ভয়ও পাইনি। অন্ধকারে আর কিছুই দেখতে পেলাম না। জলে নামলাম, কিন্তু কোথাও কিছু খুঁজে পেলাম না। তারপর ভয়ে ভয়ে আমি বাড়ি চলে গেলাম। বিশ্বাস করুন স্যার, বিশ্বাস করুন, আমি মারিনি স্যার, আমি মারিনি। মৃত্যুর আগে তাহলে ব্রজবালা রায়ের হাতে তোমার ওই লকেটটা এলো কি করে? লকেটটা বার কয়েক দেখালাম তাকে। সোনার চেন, তার শেষ প্রান্তে লকেটটা নেই। এইটা আমার বাড়িতেই রাখা ছিল। সেদিন আমি সব কিছু দেখাবো বলে গলায় পড়ে এসেছিলাম। তাকে লকেটটা দেখিয়েছিলাম। মনে হয় অজ্ঞান হয়ে যাওয়ার আগে সে আমার কাঁধটা চেপে ধরতে গেছিল, আর তখনই সেটা তার হাতে থেকে যায়। ইচ্ছাকৃত হোক কিংবা অনিচ্ছাকৃতই, মৃত্যুর জন্য কিন্তু তুমিই দায়ী। এই কেসটা আদালত পর্যন্ত যাবে। তারপর রমাকান্ত বাবু এবং তার পরিবার এই সম্পর্কে যা সিদ্ধান্ত নেবে তেমনটাই হবে। আমরা এবার রমাকান্তবাবুর দিকে তাকালাম। রমাকান্তবাবু শক্ত চোখে তাকিয়েছিল ননীগোপালের দিকে। এবার তিনি বললেন, তুমি যে অপরাধ করেছ তাই আইনের চোখে অপরাধ, কিন্তু সমস্ত বিষয়টা আমার স্ত্রীর জানা দরকার। তারপর সে যা বলবে তেমনটাই হবে। তাহলে আমাদের কাজ এখন শেষ অফিসার, আমরা এখন চলি। বাকিটা আশা করি আপনারা নিজেরাই সামলে নিতে পারবেন। তাছাড়া রমাকান্ত বাবু এবং বাকিরা আপনাদেরকে সাহায্য করবেন। এই যে জেলে তো রইলই শনাক্ত করার জন্য। আমি আর কলকাতা থেকে আসা আমার সঙ্গের অফিসার গরুর গাড়িতে চেপে বসলাম। এমন সময় রমাকান্তবাবু বাইরে বেরিয়ে এসে আমাকে বলল, আপনি আমায় সন্দেহ করেছিলেন, কিন্তু আপনার কাজটাই সন্দেহ করা। তবে আপনি না থাকলে এই ব্যাপারে সত্যি আমরা কিছু জানতে পারতাম না। আমি আমার কাজ করেছি, বাকিটা আপনিই দেখুন। তবে এমন কিছু করবেন না যাতে কারোর প্রতি কোনো অন্যায় করা হয়। আশা করি আপনি বুঝতে পারছেন। রমাকান্তবাবু সামান্য হাসলেন। আমাদের গরুর গাড়িটা ততক্ষণে চলা শুরু করেছে। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।